আরে তোর ম্যানেজারের থেকে আমি সব শুনেছি। তুই 2 মাসের আগে নিঃশ্বাস নিতে পারবি না। আমাদের বোন তো থাকছেই। ওকে অন্য কোথাও বিয়ে দেব না, নিশ্চিন্তে থাক। শুদ্ধর কথায় ফাইজের বাবা মা সহ তারেক নিয়াজ ভুরু কুচকে তাকায়। ফাইজ বসা থেকে দাঁড়িয়ে যায়, শুদ্ধকে টেনে বাইরের দিকে যেতে যেতে বলে। এক্সকিউজ মি, আসছি। শুদ্ধ আর চোখে ফারার দিকে তাকায়। ফারা শুদ্ধর দিকে চেয়েছিল, শুদ্ধ তাকালে দ্রুত চোখ সরিয়ে নেয়। শুদ্ধ ঠোঁট বাঁকিয়ে একটুখানি হেসে ফাইজের সাথে যায়। বাইরে বেরিয়ে ফাইজ শুদ্ধর কলার ধরে বলে, তোকে ছাড়বো না আমি শুদ্ধ। শুদ্ধ রেগে ফাইজের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। কি ভেবে যেন হেসে বলে, তোকে 2 মাস সময় দিলাম, যাও তোর বোনকে মানা, এরপর একসাথে বিয়ে করবো দুজন। ফাইজ শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে। তোকে আমার বোন দিবই না। শুদ্ধ শার্টের ফোল্ড করা হাতা কিছুটা তুলে ফাইজের দিকে এগিয়ে এসে বলে, বিলিভ মি, আমি একটা ভদ্র ছেলে বলে তোর আর তোর বোনের তেরামি সহ্য করেছি। দুনিয়ায় আর ভাই নেই। বোন তেরামি করলে ভাই কানের নিচে দুটো লাগাতে পারিস না? ওকে আমি সিধে করব। তোর ননির পুতুলকে আমি জাস্ট ছাড়বো না। 2 বছর হলো বসে বসে আঙুল চুষছি, আর এখন তুই এসেছিস আমার বোনকে বিয়ে করতে। যৌবন শেষ হোক, এরপর তোকে আমার বোন দিব, যা। নয়তো এভাবেই ইনিয়ার জন্য ওয়েট করতে করতে আমার মতো বুড়ো হয়ে যাবে। আমি ইনায়াকে আজকে বিয়ে করব, ওয়েট। শুধু শান্ত চোখে চেয়ে থাকে কিছুক্ষণ ফাইজের দিকে, উল্টো ঘুরে কিছুটা এগিয়ে যায়, কিছুই বলে না। ফাইজ নিজেও দীর্ঘশ্বাস ফেলে, শুদ্ধর কাঁধে হাত রেখে বলে, আমি কি করব? শুদ্ধ রেখে ফাইজের হাত ঝাড়া মেরে সরিয়ে দেয়। যা বিয়ে কর, ইচ্ছে তো করে তোর বোনকে নিজের হাতে খুন করে ঘঙ্গাতে বাসিয়ে দেই। শালা, এমন বোন আমার হলে ওকে চড়িয়ে সিধে করতাম। ভেতরে যা, মামারা ওয়েট করছে। ফাইজ চাপা দাড়িতে হাত বুলিয়ে বলে, তুই আই। ভাল লাগছে না, যা তুই, পরে আসছি। এই বলে একটা সিগারেট ধরায়। ফাইজ কিছু বলল না, দীর্ঘশ্বাস ফেলে ভেতরে যায়। আড়ালে দাঁড়িয়ে ফারা শুদ্ধর পেছন পিঠে নীরবে চেয়ে থাকে, চোখ জড়ায় চিকচিক পানির কণা। মায়েরা ইনায়ার ঘর থেকে বেরিয়ে তার ঘরে আসে। ইনায়া আর ফাইজকে ছাদে পাঠিয়েছে সবাই। মায়েরা মাথায় দুষ্টি বুদ্ধি খেলছে। রিতাকে দিয়ে 1 প্যাকেট পটকা আনিয়েছিল, সেটা নিতেই মূলত এসেছে। শাড়ির আঁচল বারবার মাথা থেকে পড়ে যাচ্ছে। মায়েরা শাড়ির আঁচল দিয়ে ভালোভাবে মাথা ঢেকে পটকা নিয়ে তার ঘর থেকে বের হয়। ড্রয়িং রুমে সবাই কথা বলাই ব্যস্ত। মায়েরা চুপি চুপি সবার আড়ালে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। এক পর্যায়ে হাঁটার গতি বাড়িয়ে দৌড় দেয়। সে সময় ফাইজের মামাতো ভাইয়ের চোখ পড়ে সিঁড়ির দিকে। মায়েরা দৌড় দেয়, মাথা থেকে শাড়ির আঁচল পড়ে গিয়ে সিল্কি চুলগুলো উন্মুক্ত হয়ে যায়। ফাইজের মামাতো ভাই ইনায়ার সাথে পড়ে, খুব বেশি বড় নয়। পেছন থেকে মায়রাকে দেখে ছেলেটা হা করে সেদিকে তাকিয়ে থাকে। ইরফান বাম পাশের একটা সোফায় বসা ছিল। ফোন থেকে চোখ তুলে সামনে তাকালে ফাইজের মামাতো ভাইয়ের দিকে চোখ পড়ে। ছেলেটার এমন দৃষ্টি দেখে ইরফান ভুরু কুঁচকে নিল। তার দৃষ্টি অনুসরণ করে উপরের দিকে তাকালে দেখলো দোতলায় বারান্দা দিয়ে শাড়ি পরিহিত খোলা চুলে এক মেয়ে দৌড়ে যাচ্ছে। মায়রার বাম পাশ দেখে ইরফানের চিনতে একটুও কষ্ট হয় না, এটা মায়রা। দৃষ্টি ঘুরিয়ে ছেলেটার পানে তাকালে দেখে সে এখনও মায়রার দিকে হা করে চেয়ে আছে। মুহূর্তে ইরফানের চোয়াল শক্ত হয়ে যায়। এক হাঁটুর বয়সী মেয়ের জন্য আর এক হাঁটুর বয়সী ছেলেকে ভস্ম করে দেওয়ার তীব্র ক্ষোভ জাগলো। ইরফান দাঁড়িয়ে যায়, দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ফাইজের মামাতো ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালে ছেলেটা থতমত খেয়ে যায়। ইরফান দাঁড়িয়ে যায়, দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ফাইজের মামাতো ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালে ছেলেটা থতমত খেয়ে তাকায় ইরফানের দিকে। ইরফান চোখ মুখ শক্ত করে ছেলেটার দিকে তাকিয়ে আছে। আশেপাশে চোখ বুলিয়ে দেখে তার বাবা মা, ফাইজের বাবা মা কথা বলাই ব্যস্ত। ইরফান শক্ত কণ্ঠে বলে, আমার সাথে এসো। ছেলেটা তার ভাইয়ের বন্ধুর কথা অমান্য করলো না, উঠে দাঁড়ালো। ইরফান বাইরের দিকে এগিয়ে যায়, ছেলেটাও পিছু পিছু যায়। ইরফান একদম বাইরে গিয়ে দাঁড়িয়ে বলে, আমার জন্য 2 প্যাকেট সিগারেট নিয়ে আসবে, গো। ইরফানের কথায় ছেলেটা অবাক হয়। সে তো মেহমান এই বাড়ির, যদি সে বাচ্চা হতো তাহলে এটা নর্মাল ছিল, কিন্তু সে তো বাচ্চা নয়। পেছন থেকে শুদ্ধ বলে, আমার কাছে সিগারেট আছে, ওকে দিয়ে আনাচ্ছিস কেন? ইরফান পকেট থেকে 500 টাকার একটা নোট এগিয়ে দিয়ে বলে। দ্রুত যাও। শুদ্ধ ইরফানের হাত থেকে টাকাটা কেড়ে নিয়ে বলে, কি করছিস ইরফান? ও আমাদের মেহমান। ইরফান সর্দার দিকে রেগে তাকায়। এরপর ছেলেটার দিকে তাকালে দেখলো সে বাড়ির ভেতর উকি দিচ্ছে। ইরফান খুব ভালো করে বুঝলো এই ছেলের মনোভাব। সে নিজের উপর বিরক্ত। এই বাচ্চা ছেলের প্রতি রাগের কারণ তার রাগ আরও দ্বিগুণ হচ্ছে। কিছু না বলেই হনহন করে ভেতরে চলে যায়। ছেলেটা সহ শুদ্ধ দুজনেই বোকা বনে যায়। শুদ্ধ ফাইজের মামাতো ভাইয়ের হাত ধরে প্রসঙ্গ এড়াতে বলে, চলো তোমাকে এক জায়গায় ঘুরিয়ে আনি। ছেলেটা কিছু বলল না। ইরফানের কাছে কিছুটা বিব্রত বোধ করছে। পিছন ফিরে আরেকবার তাকায়, মায়েরার কথা ভাবে। মেয়েটা কে? দেখে তো বাচ্চা মনে হলো। ভাবলো এই লোকটার বোন হয়তো। লোকটা কেমন গম্ভীর টাইপ, এমন ভয়ঙ্কর ভাইয়ের বোনেরাই কি
অমন ভয়ঙ্কর সুন্দর হয় নাকি? কথাটা মনে মনে ভেবে ভীষণ আফসোস করলো। মায়েরা চুপি চুপি ছাদের দরজার কাছে দাঁড়িয়ে আছে, হাতে একটা লাইটার, অপর হাতে পটকার প্যাকেট। তার উদ্দেশ্য ইনায়া আর তার বরকে একটু চমকে দেওয়া। এই পটকা ফুটিয়ে গ্রামে এসব অনেক ফুটিয়েছে, অনেকদিন পর এমনটা আবারও করতে পেরে মেয়েটা ভীষণ খুশি। ইনায়ার কথা ভেবে বেশি হাসি পাচ্ছে। ছাদের লাস্ট সিঁড়িতে দাঁড়িয়ে পটকা ছাদের মেঝেতে রেখে খুব মনোযোগ দিয়ে লাইটারের সাহায্যে পটকায় আগুন ধরিয়ে দূরে সরে দাঁড়ায়। পেছন থেকে গম্ভীর গলায় ইরফানের কণ্ঠ ভেসে আসে। এখানে কি করছো? মায়েরা ভয়ে লাফিয়ে ওঠে। সে সময় পটকা ফুটে যায়। সেই শব্দ আর এমন অন্ধকারে ইরফানের গলা দুটো মিলিয়ে ভয়ে চিৎকার দিতে গেলে ইরফান মায়েরার মুখ চেপে ধরে। মায়েরা ইরফানের বুকে হেলে যায়। অন্ধকারে ইরফানের জলজল করা রাগান্বিত চোখ দেখে ঢোক গেলে ওপাশ থেকে নেয়ার চিৎকারের আওয়াজ ভেসে আসে। ইরফান তাতে দাঁত চেপে বলে, এখানে বাদরামি করতে এসেছো স্টুপিড? মায়েরা ঢোক গেলে দুদিকে মাথা নাড়ায়। মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়। ইরফান নিজেই হাত সরিয়ে নেয়। মায়েরা ভীত গলায় বলে, সরি, কিছু বলবেন না প্লিজ। ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে মায়েরার হাত ধরে নিচে নামাতে গেলে মায়েরা শাড়ি পরা অবস্থায় নামতে গিয়ে হিমশিম খেয়ে যায়। ভীত শাড়ি বলে, ছাড়ুন আমায়, পড়ে যাব আমি। কথা বলতে বলতে সত্যিই পড়ে যেতে নেয়। তার আগে ইরফান দু হাতে মায়েরাকে আগলে নেয়। রেগে বলে, হাঁটতে পারো না ইডিয়েট? মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, শাড়ি পরে হাঁটতে পারছি না, ছাড়ুন, আমি ধীরে ধীরে নামছি। ইরফান বিরক্ত, চরম বিরক্ত মায়েরার কাজে। খুব ভালো করে বুঝেছে এই বাদর এখানে বাদরামি করতে এসেছে। একটু আগের শব্দটাই বাদরের কারসাজি, সেটাও বুঝেছে। ইরফান দ্রুত মায়েরাকে কোলে তুলে ধূপধাপ পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। মায়েরা হাঁ করে চেয়ে আসে, মোছামুছি করে বলে, আরে আমায় নামান, উফ আল্লাহ, ছাড়ুন আমায়। ইরফান মায়েরার কথা কানে নিল না। সিঁড়ি বেয়ে নেমে সোজা তার ঘরে গিয়ে মায়েরাকে নামিয়ে ঠাস করে ঘরের দরজা লাগিয়ে দেয়। উল্টো ঘুরে মায়েরার দিকে শক্ত চোখে তাকায়। মায়েরা বারবার ঢোক গেলছে। পটকা ফুটানোর আওয়াজ তো পেয়েছে এই লোক। এখন তাকে কি করবে? মাথা নিচু করে ডান হাতের দিকে চোখ পড়লে দ্রুত সে হাত পিছনে লুকিয়ে ফেলে। ইরফান এগিয়ে এসে বলে, কি লুকাচ্ছ? বের করো। মায়েরা ঢোক গিলে মিনমিন করে বলে, না প্লিজ। ইরফান রেগে মায়েরার পেছনে হাত দিলে মায়েরা কয়েক পা পিছিয়ে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খায়। ইরফান রেগে যায়। এই বাদর বাদরামি করার জিনিস লুকাচ্ছে তার থেকে, আবার যেন এসব বাদরামি করতে পারে। ইরফান এগিয়ে গিয়ে জোর করে মায়েরার পেছনে থেকে জিনিসটা টেনে নিয়ে সামনে এনে তাকালে হতভম্ব হয়ে যায়। সাথে সাথে ছুঁড়ে ফেলে অদ্ভুতভাবে। হোয়াটস রাবিশ! মায়েরা গলার সাথে থুতনি ঠেকিয়ে চোখ খিচিয়েও নেয়। ছাদে পটকা জ্বালিয়ে তার পাশেই তার ইনার পেয়েছিল। ছাদে কাপড় মেলে দিয়েছিল। বিকেলে আনার সময় এটা কখন যে পড়ে গিয়েছিল বুঝতে পারিনি। তখন এটা পেয়ে হাতে তুলে নিয়েছিল। এই লোকটার সামনে আর কত লজ্জায় পড়তে হবে তাকে। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইরফান মায়েরার থেকে কয়েক পা পিছিয়ে চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। এরপর মায়েরার দিকে তাকায়। কালো শাড়ির আবরণে লজ্জানত মেয়েটার দিকে বেশ কিছুক্ষণ গম্ভীর চোখে তাকিয়ে রইল। মায়েরা সেই যে মাথা নিচু করে চোখ বুজে আছে, খোলা চুলগুলোর কিছু অংশ পিঠ ছড়িয়ে দু কাঁধ ছড়িয়ে সামনের দিকে এসেছে। মেয়েটা দুহাত জমা করে সমানে কসলায়। ইরফানের মনে পড়ল সেই ছেলে মায়েরাকে এভাবে দেখেছে, এত খোলামেলাভাবে দেখে নিয়েছে। মুহূর্তে শান্ত চোখ জোড়া শক্ত হয়ে যায়। দাঁতে দাঁত চেপে বলে, শাড়ি পরেছো কেন? মায়েরা মাথা নিচু করেই মিনমিন করে বলে, আপনার আম্মু পরিয়ে দিয়েছে। ইরফান আড়াআড়িভাবে দুহাত বেঁধে গম্ভীর গলায় বলে, শাড়ি খোলো। মায়েরা সাথে সাথে চোখ জোড়া মেলে, তবে মাথা উঁচু করে না। মেঝের দিকে দৃষ্টি রেখেই ঢোক গেলে ইরফান ধমকে বলে, বাংলা বোঝো না স্টুপিড? মায়েরা কেঁপে ওঠে। তার সত্যি সত্যিই ভ্যাভা করে কাঁদতে ইচ্ছে করছে। ফাইজ এগিয়ে আসে ছাদের দরজার দিকে। এখান থেকেই তো কিসের আওয়াজ আসলো? ইনায়া ভয়ে মৃদু কাঁপছে, বারবার ঢোক গিলছে। ফাইজ ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখলো একটা পটকার প্যাকেট। ছেলেটা অবাক না হয়ে পারল না। এই বাসায় তো কোনো বাচ্চা নেই তার জানা মতে, তাহলে এই বাদরামিটা কে করলো? ফোন পকেটে রেখে ইনায়ের দিকে এগিয়ে এসে পকেটে হাত রেখে দাঁড়ায়। ইনায়ার মাথা নিচু। ফাইজ আরও দুপা এগিয়ে আসে। ইনায়া চোখ বড় বড় করে তাকায়, কাপা কণ্ঠে বলে, এগোচ্ছেন কেন? ফাইজ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, লিটল গার্ল, তুমি অনেক বড় হয়ে গিয়েছো। ইনায়া দৃষ্টি নামিয়ে এদিক ওদিক তাকায়। ফাইজ ভুরু কুচকে বলে, তোমার কোনো ফ্রেন্ডকে দাওয়াত করেছো? ইনায়া দুদিকে মাথা নেড়ে বলল, না তো। তাহলে এসব বাদরামি কে করেছে? পটকা ফুটিয়ে আমার হাফ বউয়ের হার্টবিট বাড়িয়ে দিয়েছে। ইনায়া পেছন দিকে আরো একটু চেপে যায়। আমতা আমতা করে বলে, মায়েরা হয়তো। এটাকে ভাইয়ার বউ। ফাইজ দুহাত আড়াআড়ি ভাবে নিয়ে ডান হাতের দু আঙুল গালে রেখে ভাবভঙ্গিতে বলে, ইরফানের বাচ্চা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে শুনেছি, কিন্তু এরকম মেয়ের সাথে সিরিয়াসলি ইরফানের বউ এরকম বাদর? আনবিলিভেবল। ইনায়া রেগে বলে। মায়েরা অনেক ভালো। ফাইজ ভুরু কুচকে তাকায় ইনায়ের মুখের দিকে। মেয়েটার কপালে বিরক্তির ভাঁজ, খানিক রাগের আভা। ফাইজ গম্ভীর মুখে বলে, লিটল কুইন, আমাকে রাগ দেখাবে না, আমার রাগ ভাঙবে, বুঝেছো?
ইনায়া মাথা নিচু করে মুখ বাঁকিয়ে বিড়বিড় করে। বই গেছে আমার। কথাটা ফাইজের কানে পৌঁছেছে। মাঝের দূরত্ব ঘুচিয়ে নেয় আরেকটু। ইনায়া পেছাতে পেছাতে ছাদের রেলিংয়ে ঠেকেছে। ফাইজ ডান হাত রেলিংয়ের উপর ভর করে রাখে, মাথা নিচু করে ঘাড় বাঁকিয়ে ইনায়ার মুখ পানে তাকায়। নিজের মুখের সামনে ফাইজের মুখ দেখে ইনায়া চোখ বুজে মৃদু স্বরে বলে। দূরে সরুন প্লিজ। ফাইজ এক ফেসে হাসে, লো ভয়েস বলে। বিয়ের পরের জন্য সব তুলে রেখেছি লিটল কুইন। তুমি আমাকে ভীষণ জ্বালিয়েছো। এরপর আর একবার কল রিসিভ না করলে তোমার ভাবির পরীক্ষার ওয়েট করব না কিন্তু। কথাটা বলে ইনায়ার থেকে দূরে সরে দাঁড়ায় ফাইজ। পকেটে দুহাত গুজে আফসোসের সুরে বলে। আমি বুঝলাম না, আমাদের ছেলেদের কি বউয়ের সন্নিধা পাওয়ার অপেক্ষা করার জন্য জন্ম হয়েছে নাকি? আমি শুদ্ধ ইরফানের সব এক কেস। আমাদের জ্বালা কেউ বোঝে না, বোঝে না। ইনায়া ভুরু কুচকে নিল। ইরফান ভাইয়ার আবার অপেক্ষা কিসের? ও হয়তো মায়েরাকে তাড়ানোর অপেক্ষার কথা বলছে। ইনায়ার মন খারাপ হয়। মায়েরা কি তার ভাবি হয়ে সারা জীবন থাকবে না? মুখ ফুসকে বলে। ভাইয়া বউকে ছাড়ার অপেক্ষা করে। ফাইজ শব্দ করে হেসে দেয় ইনায়ার কথা শুনে। ইনায়া বোকা চোখে ফাইজের দিকে তাকায়। এমন পাগলের মতো হাসতে দেখে বিরক্ত হয়। সে কষ্টের কথা বলছে আর এই লোক হাসছে। অসহ্য। ফাইজ একটু পর নিজের হাসি চেপে বলে। লিটল কুইন, ইউ আর এ ভেরি সিলি গার্ল। ইনায়ার চোখ মুখে বিরক্তি। সে তো সত্যিটাই বলল। এই লোক উল্টে তাকে বোকা বলছে। ফাইজ আবারও আফসোসের সুর তোলে। বোঝে না রে, বোঝে না। আমাদের দুঃখ কেউ বোঝে না। ইনায়া আর চোখে ফাইজের দিকে তাকায়। চাঁদের আলোয় ফাইজের আফসোসের ভারে নুয়ে পড়া মুখটা দেখে ইনায়ার মায়া হলো। ফাইজ হঠাৎই ইনায়ার দিকে তাকালে ইনায়া থতমত খেয়ে চোখ নামিয়ে নেয়। ফাইজ বিস্তর হাসে। সময় বায়না করে ইনায়ার পাশে দাঁড়ায়। তবে মাঝে এক চিমটি পরিমাণ দূরত্ব রেখেছে। পকেটে দুহাত রেখে ডান পা রেলিংয়ের সাথে ঠেকিয়ে ফিসফিসিয়ে বলে। হাব বউয়ের লজ্জা ভাঙানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ইনায়া চোখ বুজে নেয়। হৃদস্পন্দনের গতি বেড়েছে। ছাদ থেকে নামার উদ্দেশ্যে দ্রুত পায়ে এগোয়। কয়েক পা ফেললে ফাইজ ইনায়ার সামনে তার বাম পা রাখে। ইনায়ার হোঁচট খেতে গিয়েও নিজেকে সামলে বলে ওঠে। আমায় ছুবেন না। ফাইজের দুহাত পকেটে। হবু বউয়ের কথায় ঠোঁট প্রসারিত হয়। দুপা পিছিয়ে ইনায়ের পেছনে দাঁড়ায়। ইনায়ের মাথা ফাইজের বুক সমান। ফাইজ ডান দিকে একটুখানি ঘাড় বাঁকিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি লেপটে ডাকে। বি রেডি মাই লিটল কুইন ফর এ হালাল টাচ। ইনায়ের লজ্জায় কান গরম হয়। এখানে আর কিছুক্ষণ থাকলে তার সব শক্তি ফুরিয়ে ঠাস করে পড়ে যাবে। আর দাঁড়ায় না, দৌড় দেয়। এক দৌড়ে ছাদ থেকে সিঁড়িতে গিয়ে নামে। ফাইজ শব্দ করে হাসে, দুহাত তুলে টানা দিয়ে বলে। আহা, অপেক্ষা লিটল কুইন, লাভ ইউ। ইনায়া ছাদের দরজা থেকে একবার পিছু ফিরে তাকায় হাস্যোজ্জ্বল ফাইজের পানে। কিছুটা গলা চড়িয়ে বলে। বখাটে পুরুষ। ফাইজ অন্ধকারে চেয়ে আবারও শব্দ করে হেসে বলে। ইউর পার্সোনাল। আমি কিছু বলেছি? মায়েরা এবার রেগে যায়। অসভ্য লোক তার সামনে শাড়ি খুলতে বলছে। চোখ তুলে ইরফানের পানে চেয়ে কোমরে দুহাত রেখে রেগে বলে। আপনি আসলেই অসভ্য। আমার মতো মাসুম বাচ্চার কাপড় খুলতে বলছেন, আপনার সামনে আমি শাড়ি খুলবো না, বুঝলেন? ইরফান রেগে মায়েরার দিকে এগিয়ে আসে। মায়েরা ভয় পেয়ে ডান দিকে কিছুটা হেলে দেয়ালের সাথে চেপে দাঁড়ায়, মাথা নিচু। তবে আর চোখে ইরফানের দিকে দৃষ্টি রাখে। ইরফান মায়েরার হাত ধরে নিজের দিকে ফিরিয়ে নেয়। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। লোকটা শুধু তার কাছে চলে আসে আর তার ভেতর হয় সুনামি। উফ, তার ভাবনার মাঝেই ইরফানের শান্ত গলা ভেসে আসে। স্টুপিড, আমার সামনে শাড়ি খুলতে বলেছি? আই নো ইউ আর এ লিটল বেবি। কথাটা বলে আশেপাশে তাকায়, ফোঁস করে শ্বাস ফেলে ঘরের বাইরে বেরিয়ে যায়। মায়েরা ভাবনার জগতে। এই জগতে কিভাবে থাকবে? ইরফানের এত শান্ত কণ্ঠ মেয়েটার হজম হচ্ছে না। বদ হজম হবে আজ শিওর। ইরফান বাইরে বেরিয়ে আসলে ইনায়াকে দেখতে পায়। ইনায়া এগিয়ে এসে বলে। কিছু বলবে ভাইয়া? ইরফান দোতলা থেকে তাদের ড্রয়িং রুমে তাকায়। সেখানে এখনো সবাই বসে। ইনায়ের দিকে তাকিয়ে বলে। রিতাকে বলবে ওই স্টুপিডের জামা আর একটা বই এনে আমাকে দিতে। ইনায় অদ্ভুতভাবে তাকায় তার ভাইয়ের দিকে। স্টুপিড মানে যে মায়রাকে বুঝিয়েছে তার ভাই। এটা তার চেয়ে ভালো আর কে জানবে। মায়রা যা অ্যাক্টিং করে দেখালো, এরপর আর ভুল হওয়ার কোনো চান্স নেই। ইনায়ের এমন দৃষ্টিতে ইরফান কিছুটা বিব্রত বোধ করে। নিজেকে সামলে ধমকের সুরে বলে। হোয়াট? ইনায় কিছু না বলে চলে যেতে নিলে মায়রা দরজা খুলে বলে। আপু, আমাকে নিয়ে যাও। মায়রার কথা শুনে ইনায়া পিছু ফিরে তাকায়। ইরফান রেগে তাকায় মায়রার দিকে। সামনে তাকালে দেখলো ফাইজ আসছে। আর নিচ থেকে শুদ্ধ আর ফাইজের সেই মামাতো ভাই উপরে আসছে। হাত মুঠো করে মায়রার দিকে তাকায়। তার শাড়ির অবস্থা বেহাল, সাথে চুল ভীষণ এলোমেলো। ইনায়া কিছু বলার আগেই ইরফান রেগে মায়রাকে তার ঘরের ভেতর গায়ের জোরে ধাক্কা দেয়। এরপর সে দ্রুত ঘরের ভেতর গিয়ে মায়রা পড়ে যাওয়ার আগেই মায়রাকে বাম হাতে তার সাথে শক্ত করে আগলে ডান পা দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়রা চেঁচিয়ে উঠতে যায়, তার আগেই ইরফান মায়রার মুখ ডান হাতে চেপে ধরে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তাতে দাঁত চেপে বলে।
থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো, ইডিয়েট। মায়েরা বাঁ হাতে ইরফানের হাত তার মুখ থেকে সরাতে চায়, তবে পারে না। ইরফানের শক্তির সাথে ক্লান্তি নিয়ে শান্ত হয়ে যায়। অসহায় চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান গম্ভীর চোখে মায়রার দিকে চেয়ে। মায়রা চোখ নামিয়ে নেয়। দরজার ওপাশ থেকে ফাইজ নক করে, ইরফানকে ডাকে। ইরফান মায়রার মুখ থেকে হাত সরিয়ে দেয়। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান মায়রাকে ঠেলে তার থেকে দূরে সরায়। মায়রা কিছু বলতে নিলে তার আগে ইরফান দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলে, জাস্ট একটা ওয়ার্ড উচ্চারণ করো, আই সোয়ার এই দুগাল থাপড়ে লাল করবো, স্টুপিড। মায়েরা সাথে সাথে তার দু হাত দুগালে তুলে নেয়। একটু আগে বদহজম হওয়ার কথা ছিল, কিন্তু তা ভ্যানিশ। এই লোকের আসল পরিচয় এটাই। তখন হয়তো ভূতে ধরেছিল, তাই স্বাভাবিকভাবে কথা বলছিল। ইরফান বাঁ হাতে মায়েরা ডান হাতের বাহু ধরে বাম দিকে ঠেলে সরিয়ে দেয়। এরপর দ্রুত তার ঘরের দরজা খুলে বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়। মায়েরা অসহায় মুখে বন্ধ দরজার পানে চেয়ে থাকে। এমন বন্দি জীবন আর ভালো লাগে না। অসহ্য লোক একটা। ইরফানকে দরজা লক করতে দেখে ফাইজ বলে, তোর ঘরে চল, আমি রেস্ট নিব। ইরফান গম্ভীর গলায় বলে, গেস্ট রুমে চল। সারা জীবন তো তোর রুমে এসে রেস্ট নিলাম, আজ আবার নতুন নিয়ম কেন? বাদ দে, একটু শুতে দে। বিয়ের পর আর আসবো না, তখন বউয়ের ঘরই আমার ঘর। দেখি সর সামনে থেকে। কথাটা বলে দরজা খুলতে গেলে ইরফান রেগে ফাইজের বুকে হাত দিয়ে ঠেলে দাঁতে দাঁত চেপে রাগান্বিত স্বরে বলে, আমায় রাগাস না, গেস্ট রুমে যা। ফাইজ অবাক হই, এই ঘরে কি গুপ্তধন আছে নাকি? জীবনে তো এমন করেনি। বউ তো এর ত্রিসীমানায় থাকে না, থাকলেও তো এমন করে না। ফাইজ বিরক্ত হয়ে বলে, কি নাটক শুরু করলি? রিতা হাতে মায়েরার একটা থ্রি পিস আর একটা বই নিয়ে দাঁড়ায় ফাইজের পাশে। ইরফান হাত বাড়ালে রিতা বিনা বাক্যে কাপড় বই ইরফানের হাতে দেয়। ফাইজ ভুরু কুচকে তাকিয়ে থাকে ইরফানের হাতের বই জামার দিকে। দৃষ্টি সরিয়ে ইরফানের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলে, একটু বোঝাবি আমায়? বিলিভ মি, আমি তোর আচরণে নিজেকে গুলিয়ে ফেলছি। ইরফান কিছুই বলল না। দরজা খুলে ভেতরে ঢুকে ফাইজের মুখের উপর দরজা লাগিয়ে দিল। ফাইজ তবদা খেয়ে চেয়ে আসে। একটু পর শুদ্ধ পাশে দাঁড়িয়ে বলো, এখানে কি করছিস? ফাইজ ইরফানের ঘরের সামনে থেকে কিছুটা সরে গিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে রেগে বলে, আমি বুঝলাম না, তুই আমাকে মিথ্যা বললি কেন? শুদ্ধ অবাক হয়ে বলল, কি মিথ্যে বললাম? ইরফান তোর বউকে নিয়ে থাকতে শুরু করেছে, তুই বললি ও নাকি ওর বউকে মানে না। শুদ্ধ দ্রুত ইরফানের ঘরের বন্ধ দরজার দিকে তাকায়। আবার ফাইজের দিকে দৃষ্টি ঘুরিয়ে বলে, আর ইউ সিরিয়াস? ফাইজ শুদ্ধর পাশ কাটিয়ে যেতে যেতে বলে, ভিলেনের সাথে মজা করার মুড নেই। শুদ্ধ রেগে বলে, তোর বোনকে থাপ্পড় দিয়ে বিয়ে করবো, ওকে বলে দিস। ফাইজ ঠোঁট বাঁকিয়ে হাসলো। এর বিরহ যে তার বোন কবে শেষ করবে কে জানে। ইরফান ঘরের ভেতর গিয়ে হাতের কাপড় আর বই বিছানার উপর রাখে। মায়েরা বিছানার উপরই বসেছিল। জামা আর বই দেখে অবাক হয়ে বলে, বই এনেছেন কেন? ইরফান গম্ভীর গলায় বলে, চেঞ্জ করে পড়তে বসবে। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি আজ পড়বো না, ইনায়া আপুর কাছে যাব আমি। কথাটা বলে বিছানা থেকে নেমে বাইরে বেরোতে নিলে ইরফান মায়েরার হাত টেনে তার সামনে এনে বলে, স্টুপিড, থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ যা বলেছি করো। মায়েরা অসহায় মুখ করে রাখে। একটু ভেবে মাথা নিচু করে বলে, আমি আমার ঘরে গিয়ে চেঞ্জ করব। ইরফান এক পায়ে গিয়ে শার্টের হাতা গুটিয়ে রেখে রেগে বলে, ওকে ফাইন, আমি চেঞ্জ করিয়ে দিচ্ছি। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। দুপা পিছিয়ে গিয়ে দুদিকে মাথা নাড়িয়ে দ্রুত বলে, না না না, আমি এখানেই চেঞ্জ করছি। গো। মায়েরা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলে, আপনি বাইরে যান। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে দরজা লক করতে ভোলেনি। মায়েরার মুখ জুড়ে ভীষণ অসহায়ত্বের খেলা। ডান দিকে তাকালে ফ্লোর টু সিলিং আয়নাদের চোখে পড়ে। মায়েরা দ্রুত পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। এত বড় আয়না বেশ পর্যবেক্ষণ করে দেখতে লাগলো। তার খুব পছন্দ হলো। এমন আয়না সে কখনো দেখেনি। গ্রামে বড় হয়েছে, কিভাবে দেখবে? তবে ফোনে দেখেছিল, বাস্তবে দেখেনি। এই প্রথম সামনে থেকে দেখলো। আয়না থেকে চোখ সরিয়ে ঘরের অন্যান্য ফার্নিচারের দিকে তাকালো। মায়েরা ভীষণ অবাক হয়। অমন তেড়া মাথার চুল, ইয়া বড় বড় পাগল লোকের ঘরে এত গোছালো কি করে? কিছু ফার্নিচার সাদা আর কিছু কালো, অন্য কালারের একটা ফার্নিচারও নেই। মায়েরার তার স্বামীকে পছন্দ না হলেও এই গোছালো ঘর ভীষণ পছন্দ হলো। পরনে এলোমেলো শাড়ির দিকে একবার তাকালো, খুলতে চাইলো, কিন্তু ইনায়া এত পিন লাগিয়ে দিয়েছে। মায়েরা একটু চেষ্টা করে রেখে দিল। বিরক্ত লাগছে তার, মাথা ব্যথা করছে। চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে চোখ বুঝলো। বিছানার চাদরটাও সাদা। মায়েরা কিছু একটা ভেবে বিছানা থেকে নামতে চাইলো, কিন্তু মাথা ব্যথা ধীরে ধীরে বাড়তে লাগলো। তাই আবার চুপচাপ শুয়ে পড়লো। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করলো, ছটপটায় মাথা ব্যথায়। তার ঘরে গেলে একটা ওষুধ খেতে পারলে ভালো হতো, কিন্তু এখন উপায় নেই। কিছুক্ষণের মাঝেই মায়েরা ঘুমিয়ে যায়। রাত বাজে 11টা। ফাইজা সবাই চলে গিয়েছে। রুমা বেগম ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়েছে। সবাই বেশ ক্লান্ত থাকায় আজ দ্রুত ঘুমিয়েছে। ইরফান তার ঘরে এসে দরজা লক করে উল্টো ঘুরে তাকালে বিছানায় নজর পড়লে চোখ জোড়ায় বিস্ময় ভর করে। মায়েরা দরজার দিকে মাথা দিয়ে শুয়েছে।
খাটের কিনারায় মাথা রেখে চুলগুলো নিচে নামিয়ে দিয়েছে। কোমরের নিচ অব্দি চুলগুলো মেঝেতে ছড়িয়ে লুটোপুটি খায়। মায়েরা এলোমেলো হয়ে ঘুমিয়ে আসে। ইরফান ঘরের ছাদের দিকে দৃষ্টি দিলে দেখলো ফ্যান ছাড়া। দৃষ্টি নামিয়ে মায়েরার দিকে ভুরু কুচকে তাকায়। ফ্যানের বাতাসে ছেড়ে রাখা চুলগুলো যেন দুলিয়ে দুলিয়ে নতুন ছন্দে নৃত্যরত। ইরফান চোখ সরিয়ে নেয়, শার্টের 3টে বোতাম খোলে। ঘেমে গিয়েছে। সোফার টেবিলের ওপর থেকে এসি রিমোট নিয়ে এসি অন করলো। ফ্যানের সুইচ অফ করতে গিয়েও কি মনে করে যেন করলো না। ধীর পায়ে এগিয়ে মায়েরার মেঝেতে পড়ে থাকা এলোমেলো চুলগুলো বরাবর দাঁড়ায়। সে যেখানে জামা আর বই রেখে গিয়েছিল সেগুলো সেখানেই আছে। গায়ের শাড়ির অবস্থা বেহাল। ইরফান মায়েরার কাছে বিরক্ত হয়। ফ্যানের হালকা বাতাসে মায়েরার মুখের ওপর ছোট ছোট চুলগুলো খেলা করে বেড়ায়। ফর্সা গোলগাল শান্ত মেয়ের মুখপানে ইরফান অনুভূতিহীন দৃষ্টিতে গম্ভীর মুখায়বে চেয়ে তো রইল কতক্ষণ, নিজেও বুঝল না। মায়েরা ঘুমের মাঝেই নড়াচড়া করে উল্টো হয়ে শুয়ে পড়ে। দুহাত সামনের দিকে বাড়িয়ে দিলে এক হাত ইরফানের দু পায়ের মাঝ বরাবর গেলেও আর এক হাত ইরফানের হাঁটুর সাথে লেগে যায়। মাথার চুলগুলো উল্টো হয়ে নিচের দিকে ছড়িয়ে পড়ায় মায়েরার ঘাড় উন্মুক্ত হয়ে যায়। ইরফান অদ্ভুতভাবে মায়েরার দিকে তাকালো। তার পায়ের সাথে লেগে থাকা মায়েরার হাতের দিকে একবার তাকালো, এরপর চোখ তুলে তাকালো। মায়েরার ফর্সা উন্মুক্ত ঘাড়ের পানে দৃষ্টি পড়লে চোখ সরিয়ে বিড়বিড় করে, স্টুপিড। এই বলে বেলকনিতে চলে যায়। এসি প্লাস ফ্যানের বাতাসে মায়েরার শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। মেয়েটা ঘুমের মাঝেই নিজেকে গুটিয়ে গুটিসুটি মেরে শোয়। তবুও ঠান্ডা কমে না। বারবার এপাশ ওপাশ করতে করতে এক পর্যায়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। ঘুম ভেঙে গিয়েছে। পিটপিট করে চোখ মেলে তাকায়, বোঝার চেষ্টা করছে সে আসলে কোথায়। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো। দেয়াল ঘড়িতে চোখ পড়লে দেখলো 11:30 প্রায় বেজে গিয়েছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। আশেপাশে তাকালে ইরফানকে না দেখে দরজার দিকে তাকালো। ওই লোক কি এখনো আসেনি ভাবলো। এসে যদি দেখতো সে তার বিছানা পুরো দখল করে শুয়ে আছে, নিশ্চিত তাকে দোতলা থেকে ফেলে দিত। বিড়বিড় করে বলল, দয়া মায়াহীন লোক একটা। ডান হাতে মাথার চুল টেনে ধরলো। মাথা ব্যথা তীব্র হারে বেড়েছে। ধীরে ধীরে বিছানা থেকে নামলো। দরজার দিকে এগিয়ে গিয়ে নিজে নিজে খোলার চেষ্টা করলো। পারছে না। এটা কিভাবে লাগায়। বিরক্ত হয় মায়েরা। পেছন থেকে গম্ভীর গলায় ইরফানের কণ্ঠ আসে। কি করছো? ইরফানের গলা পেয়ে মায়েরা দ্রুত পিছু ফিরে তাকায়। এই লোক কখন আসলো? আমতা আমতা করে বলল, দরজা খুলে দিন। ইরফান হ্যাঁ না কিছুই বলল না। চুপচাপ মায়েরার দিকে চেয়ে থাকে। মায়েরা মুখ ফোলা, চোখ দুটো হালকা লাল, ডান গালে কয়েকটা দাগ পড়েছে। মায়েরা ইরফানকে তার দিকে এমন চুপচাপ অনুভূতিহীন চোখে তাকিয়ে থাকতে দেখে চোখ নামিয়ে নেয়। আবারও চোখ তুলে তাকালে দেখে ইরফান সেভাবেই চেয়ে আছে। মায়েরা আবারও আমতা আমতা করে বলে, দরজাটা খুলে দিন প্লিজ। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে গড়গড় পায়ে এসে দরজা খুলে দিলে মায়েরা ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ালে মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে। ইরফান মায়েরার ডান বাহু চেপে ভুরু কুঁচকে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়েরা চোখ বুজে বা হাতে মাথার চুল টেনে ধরে। ইরফান মায়েরার নীরবতায় ধমকে বলে, স্টুপিড, হোয়াট হ্যাপেন্ড? মায়েরা বিরক্ত হয়। এখন শুধু ইংলিশ ঝাড়বে আর তাকে ধমকাবে। রেগে মেগে চোখ খুলে বলে, আপনার জন্যই তো ওষুধ খেতে পারিনি। আমাকে বন্দি করে রেখেছিলেন কেন? উফ, মাথা আমার ছিঁড়ে গেল। ইরফান রেগে শক্ত হাতে মায়েরার হাতে হাত চেপে বলে, স্টুপিড, বাজে না বকলে থাকতে পারো না? কি হয়েছে? মায়েরা বিরক্তি নিয়ে রেগে বলে, ব্যথা করছে বুঝলেন? ও আপনি তো আবার ইংরেজ বাংলা বলতে বুঝতে কষ্ট হয়। হেডেক। ইরফান শক্ত হাতে মায়েরার মুখ চেপে ধরে। সেভাবে ধরেই মায়েরাকে তার ঘরে নিয়ে যায়। ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করে মায়েরার দু হাতে তার মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়, কিন্তু বরাবরই ব্যর্থ। ইরফান ফার্স্ট এইড বক্স থেকে টাফলিন নিয়ে মায়েরার মুখ থেকে হাত সরিয়ে নেয়। মায়েরা উল্টো ঘুরে রেগে ইরফানের বুকে ধাক্কা দেয়। শুধু তার মুখ চেপে ধরে। অসহ্য লোক একটা। ইরফান মায়েরার গাল চেপে রেগে বলে, আমায় রাগিও না, এটা খেয়ে এক্ষুনি বের হবে এখান থেকে। মায়েরা বিরক্ত চোখে ইরফানের দিকে চেয়ে আসে। ইরফান মায়েরা গাল ছেড়ে দেয়। মায়েরা রেগে বলে, আমি থাকতে চেয়েছি এখানে, আপনি তো আমাকে আপনার এই জেলখানায় আটকে রেখেছেন। অসহ্য একটা লোক। কথাটা বলে হনহন করে ঘর থেকে বেরোতে নিলে ইরফান মায়েরার হাত টেনে দাঁতে দাঁত চেপে বলে, অবাধ্যপনা করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো, স্টুপিড। মায়েরা এই লোকটাকে খুন করতে ইচ্ছা করছে। এগিয়ে এসে খপ করে ইরফানের হাত থেকে ওষুধ নিয়ে টেবিলের ওপর থেকে গ্লাসে পানি ঢেলে খেতে নেয়। ইরফানের রাগে চোয়াল শক্ত হয়ে যায়। আর নিতে পারছে না একে। মায়েরাকে টান মেরে তার সামনে আনে। ফলস্বরূপ মায়েরার হাত থেকে গ্লাসটা একদম ইরফানের পায়ের উপর ঠাস করে পড়ে। পানিগুলো মেঝেতে ছড়িয়ে যায়। তবে ইরফান নির্বিকার। সে মায়েরার দিকে দাঁতে দাঁত চেপে শক্ত চোখে তাকিয়ে আছে। মায়েরা মাথা নিচু করে ইরফানের পায়ের দিকে তাকায়। কাচের গ্লাসটা সোজা এই লোকের পায়ের উপর পড়লো, অথচ লোকটার কোনো হেলদোল নেই। আসলেই গন্ডার এই লোক, অনুভূতি নেই। সবচেয়ে বড় কথা, তার হাত ধরে মুখ ধরে এমন টানছে কেন এই লোক? মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখলো গিলে খাওয়া চোখে তার দিকে চেয়ে আসে। মায়েরা ইরফানের দৃষ্টিতে নিজের মাঝে বিদ্যমান বিরক্ত, রাগ সব হজম করায় ব্যস্ত হলো। আল্লাহই জানে সে কি করছেটাকে। ইরফান বাঁ হাতে মায়েরার কাজ চেপে ডান হাতে মায়েরার গাল চেপে ধরে।
দাঁতে দাঁত পিষে বলে। আর ইউ ম্যাড? খালি পেটে ওষুধ খাচ্ছিলে কেন? মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। তার তো মনেই নেই সেই দুপুরে খেয়েছিল। এখন 12টা বাজতে চলল। মাঝে ক্ষুধা লেগেছিল কিন্তু খায়নি, আর এখন এমন খালি পেটে ওষুধ খেতে যাচ্ছিল বিড়বিড় করে। চোখ নামিয়ে মিনমিন করে বলে। মানে মনে ছিল না। ইরফান মায়েরাকে ছেড়ে রেগে বলে। বক বক করি তো পেট ভরিয়ে ফেলো, মনে থাকবে কি করে? স্টুপিড। মায়েরা বিরক্ত চোখে তাকায় ইরফানের দিকে। বকবক করে আবার কার্পেট ভরে, যত সব আজগুবি কথা। উল্টো ঘুরে যেতে নিলে ইরফান আবারও মায়েরার হাত শক্ত হাতে চেপে রেগে বলে। আবার কোথায় যাচ্ছ? মায়েরাও রেগে ইরফানের দিকে তাকায়। তার হাত আর মুখ ব্যথা বানিয়ে দিয়েছে। অসহ্য ইরফান রাগি চোখে মায়েরার দিকে চেয়ে আসে। মায়েরা হতাশার শ্বাস ফেলে অসহায় কণ্ঠে। দয়া করে ছাড়ুন, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, কিছু খেয়ে ঔষধ খাবো। ইরফান থতমত খেয়ে মায়েরার হাত ছেড়ে গম্ভীর গলায় বলে। ও ইয়া শিওর, গো। মায়েরা নিচে নেমে চারিদিকে অন্ধকার দেখে। সবাই ঘুমিয়েছে বোধহয়। খাবার যে কোথায় সে তো জানে না। কোথায় খুঁজবে? টেবিলে তো পানি ছাড়া কিছুই নেই। মিটিমিটি আলোর মাঝে মায়েরা চেয়ার টেনে বসলো। এরপর 2 গ্লাস পানি খেয়ে নিল। তৃতীয় গ্লাস পানি ঢালার সময় পাশ থেকে ইরফানের কণ্ঠ পায়। থাপ্পড় খাওয়ার জন্য এত উতলা? মায়েরা ধরপড় করে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। কয়েক হাত দূরত্বে দাঁড়ানো ইরফানকে ঝাপসা দেখলো। মায়েরা ভুরু কোসকালো। উপর থেকে নিচে আসলো কখন? ইরফান দাঁতে দাঁত চেপে বলে। খাবার কই? মায়েরা মিনমিন কণ্ঠ। খুঁজে পাইনি। ফ্রিজ চেক করেছিলে? মায়েরা ভাবে তাই তো, আসলে তার ঘুম পাচ্ছে। টেবিলে থাকলে ঝটপট খেয়ে নিত। আবার কে খুঁজতে যাবে? তাই পানি খেয়ে পেট ভরিয়ে ওষুধ খেতে চাইছিল। মায়েরার চুপ থাকায় ইরফান আরও রেগে যায়। ধমকে বলে। আনসার মি স্টুপিড। মায়েরা কেঁপে ওঠে। এই লোকটা তার পিছু ছাড়ছে না কেন? অসহ্য একটা। বিড়বিড় করতে করতে ফ্রিজ খুললে দেখতে পাই একদম সামনেই একটা প্লেট। ইরফান ডাইনিংয়ের লাইট জ্বালিয়ে দিয়েছে। মায়েরা প্লেটের ঢাকনা সরিয়ে বুঝলো হয়তো তার শাশুড়িমা তার জন্যই সাজিয়ে রেখেছে প্লেটটা। ধীর পায়ে এগিয়ে এসে চেয়ারে বসে খেতে শুরু করলো। আর চোখে বাঁ দিকে তাকালে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে খাওয়ার গতি কমালো। এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায়? কিছুক্ষণ খাবার নেড়ে চেড়ে ঘাড় বাঁকিয়ে থেমে বলে। আপনি যান। ইরফান ভুরু কুচকে তাকায়। এগিয়ে এসে মায়েরার পাশের চেয়ারে বসে পড়ে। মায়েরা থতমত খেয়ে যায়। ইরফান ফোন স্কল করতে করতে গম্ভীর গলায় বলে। ফিনিশ ইট ফাস্ট। মায়েরা তার প্লেটের দিকে তাকায়। মুখটা অসহায়। ডান দিকে সরে এসে একদম চেয়ারের কোনায় বসে আর চোখে ইরফানের দিকে একবার তাকায়। ইরফান 2 হাত মেলে টেবিলের উপর রাখায় তার হাত মায়েরার হাতের সাথে লেগেছে। মেয়েটা বাম হাত নামিয়ে তার কোলের উপর গুটিয়ে রাখলো। আর একটু চেপে যেতে চাইলে ইরফান ফোনে দৃষ্টি নিবদ্ধ রেখে গম্ভীর গলায় বলে। মেঝেতে বসে খেতে চাইছো? মায়েরা চেয়ার থেকে আরেকটু সরতে গিয়ে পড়তে নিলে টেবিলের কোণা ধরে নিজেকে সামলে নেয়। ইরফান বিরক্ত চোখে মায়েরার দিকে তাকায়। চোখ মুখে তীব্র বিরক্ত সাথে রাগ। মায়েরা কাঁদতে ইচ্ছে করছে। আমতা আমতা করে মুখ ফসকে বলে। আপনি প্লিজ যান, আপনাকে ভূতে ধরেছে। ইরফান দাঁতে দাঁত চেপে বলে। হোয়াট? মায়েরা কেঁপে ওঠে। এরই মাঝে ইরফানের ফোনে কল আসলে ইরফান দৃষ্টি সরিয়ে ফোনের দিকে তাকায়। এরপর চেয়ার থেকে উঠে প্যান্টের পকেটে ডান হাত গুজে দাঁড়ায়। বাঁ হাতে কল রিসিভ করে কানে ফোন ধরে সিরিয়াস হয়ে কথা বলতে থাকে। মায়েরা একটু স্বস্তি পায়। দ্রুত গপাগপ করে খেয়ে খাবার শেষ করে। তার ভয় লাগছে। ভাবছে ইরফানের উপর কোনো জিন ভর করেনি তো। এর চেয়ে ঠাস ঠাস করে মেরে দেয়া ইরফানই ভালো। কম ভয় লাগতো। কিন্তু এখন জিনের কথা ভেবে মায়েরার প্রাণ যায় যায় অবস্থা। খাবার শেষে ওষুধটা খেয়ে এক দৌড়ে তার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় মায়েরা। তার মনে হচ্ছে হয় ইরফানকে জিন ধরেছে, নয়তো তার এতবার মুখ ফুসকে পাগল বলায় আল্লাহ তার কথা কবুল করে নিয়েছে। তাই ইরফান তার সাথে অস্বাভাবিক আচরণ করছে। ইরফান কথা বলার মাঝেই দেখলো মায়েরার দৌড়ানি। ফোন কেটে গম্ভীর চোখে মায়েরার ঘরের বন্ধ দরজার পানে চেয়ে রইল কিছুক্ষণ। বিড়বিড় করলো। স্টুপিড বাদুর। এরপর ডাইনিং এর লাইট অফ করে 2 সিঁড়ি পর পর দ্রুত পায়ে উপরে উঠে যায়। ফাইজের বাবা মা গ্রামে গিয়েছে। বাড়িতে ফাইজ আর তার বোন ফারহা। ফাইজ শুদ্ধ আর ইরফান ফাইজের রুমে বসে কথাবার্তা বলছে। যদিও ইরফান চুপচাপ, প্রয়োজনে 2-1 কথা বলছে, নয়তো চুপচাপ ফোন স্ক্রল করে। ফাইজ শুদ্ধ তাদের মতো কথা বলছে। ইরফান কেমন এটা তো তাদের কাছে নতুন না। ফাইজ হঠাৎ বলে ওঠে। ইরফান, তোর বাচ্চা বউকে নিয়ে থাকতে শুরু করলি যে? ফাইজের কথায় ইরফান চোখ তুলে তাকায়, হুড়ু কুচকে বলে। হোয়াট? গতকাল আমাকে এজন্যই তোর ঘরে যেতে দিলি না। আই মিন তোর বউ ছিল বলে, ঠিক বললাম না? ইরফান শান্ত চোখে ফাইজের দিকে চেয়ে একটু পর দৃষ্টি সরিয়ে তার হাতে থাকা ফোনে মনোযোগ নিবন্ধ করে বিরক্তি কণ্ঠে বলে। আই ডোন্ট লাইক হার। শুদ্ধ ইরফানের কথা শুনে হাসলো। ফাইজ হেসে বলে। আমি বুঝলাম না, আমার হবু শ্বশুর শাশুড়ি ইরফানের নাম সাদিক রাখলো কেন? ইরফান তো ভয়ঙ্কর সত্যবাদী, শুধু মুখে যা বলে কাজের সাথে মেলে না। ইরফান রেগে তাকায় ফাইজের দিকে, তাতে দাঁত চেপে বলে। ফুল স্টপ দিয়ে দে, নয়তো থাপ্পড় খাবি। শুদ্ধ ভুরু কুচকে বলে। ইরফানের কেস কি বুঝা তো?
আমি এর আগামাথা কিছুই বুঝি না। ফাইজ দুহাত টানা দিয়ে বলল, তোর কাছে ওর কাহিনী শুনে ভেবেছিলাম বউ বাচ্চা বলে সময় নিচ্ছে। এখন মনে হচ্ছে ও জানেই না ও ওর সবচেয়ে অপছন্দের মেয়েকে দিল দিয়ে দিয়েছে, কিন্তু সেটা এখনও নিজে বুঝতে পারছে না, অথবা বুঝতে পারলে নিজেকে দাবানোর চেষ্টা করছে। কারণ বাচ্চা মেয়েকে ভালোবাসলে ওর নিজের কাছেই মান ইজ্জত থাকবে না ওর মতে।